My dear students, welcome back. I am Dilip from DKD English. I hope all of you are very good. আজকের লেসন হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা লেসন, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। নিশ্চয়ই বুঝতে পারছো রাইট ফর্মস অফ ভার্বস এর। তোমরা নিশ্চয়ই জানো এই একটা এক্সারসাইজ যদি তোমাকে করতে হয় বেশ কিছু জিনিস জানো। বেশ কিছু জিনিস বলতে হয়তো তোমরা ভাবছো যে টেন্সের ফর্ম গুলো জানলেই হলো আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানলেই হয়ে গেল। আসলে কিন্তু পুরোপুরি না। আমি তোমাদেরকে সবসময় শিখে এসেছি যে যে কোনো ইংলিশ এক্সারসাইজ বলো, টেক্সট বলো, কিংবা একটা সিন কম্পিটিশন বলো, কিংবা তোমার গ্রামাটিক্যাল সেকশন বলো, যদি তোমাকে ভালো করে 100% কারেক্ট আনসার করতে হয় তাহলে অবশ্যই তোমাকে প্রথমে জানতে হবে ভোকাবুলারি, অর্থাৎ ইংলিশ ওয়ার্ড, দেন ইংলিশ গ্রামার। ভোকাবুলারি যদি তুমি না জানো, ইংলিশ গ্রামার হাজার শিখেও তোমার কোনো লাভ হবে না। তার কারণ ইংলিশ মিনিং যদি তুমি বুঝতে না পারো, স্ট্রাকচারের অর্থ যদি তুমি বুঝতে না পারো, তাহলে সেই স্ট্রাকচারকে তুমি কিভাবে ইউজ করবে। আর তাই আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিও, প্রায় প্রতিটা ভিডিওতে বলে আসছি যে ইংরেজি শিখতে হলে প্রথমে তোমাকে শিখতে হবে ভোকাবুলারি, দেন ওয়ার্ড গ্রামার। এরপরেই আসছে তোমার এক্সারসাইজে যাবতীয় নিয়ম। এই রাইট ফর্ম অফ ভার্ব শেখাতে গিয়েও আমি তার ব্যতিক্রম করিনি বা করি না। শুধু এটাই কেন, সবকিছুতে আমি এটা ব্যতিক্রম করি না। তবে আমি তোমাদেরকে বারবার করে বলি, যদি কোনো কিছু শিখতে হয় অবশ্যই তোমাকে কিছু সময় দিতে হবে, একটু পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরে মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও কোনো রকম স্কিপিং করা ছাড়া তোমাকে দেখতে হবে। তাহলে হয়তো বুঝতে পারবে যে ভিডিওর মাঝখানে হয়তো কিছু ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুলস চলে আসবে, যেটা তোমার হয়তো এক্সারসাইজের সাথে জড়িত না, এক্সারসাইজ রিলেটেড এমনও আসতে পারে। এগুলো এক্সটার্নাল, ঠিক আছে? তাই তোমার প্রতি আমার পরামর্শ হচ্ছে পুরো ভিডিও কোন রকম স্ক্রিপ্টিং করা ছাড়াই ওয়াচ করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই ভিডিও দেখো। এটা যদি প্রয়োজন মনে না হয় তাহলে তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে ঢুকে পড়ো, সেখানে দেখো তোমার প্রয়োজনীয় ভিডিওটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেটা ওয়াচ করো। ওয়াচ করার পরে ডিসিশন নাও তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ওয়েল ডান, থ্যাংক ইউ। আর এছাড়া ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তাদেরকে অজস্র ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আজকের ক্লাসে যে লেসন রয়েছে রাইট ফর্মস অফ ভার্ব, কিভাবে 100% কারেক্ট করতে হবে তা নিয়ে আলোচনা হচ্ছে। প্রশ্নপত্রে প্রশ্নটা ঠিক এরকম দেওয়া থাকে, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ right forms of the verbs given in the boxes। অর্থাৎ বক্সের মধ্যে যে ভার্বগুলো দেওয়া থাকে সেগুলো রাইট ফর্ম বসিয়ে টেক্সটটা কমপ্লিট করতে হবে। এই ধরনের রাইট ফর্ম অফ ভার্বস, যে রাইট ফর্ম বসানো যে বেস্ট টেকনিক আমি মনে করি সেটা হচ্ছে বেস্ট ওয়ে বলি, কিংবা বেস্ট মেথড বলি, অথবা বেস্ট টেকনিক বলি of solving right forms of verbs exercise। সরি, এটার সিস্টেমটা কি দেখো। প্রথমে কি করতে হবে, রিডিং অ্যান্ড আন্ডারলাইনিং নিউ ওয়ার্ডস, পড়া এবং নতুন শব্দগুলোর নিচে দাগ টানা। রাইটিং দোজ ওয়ার্ডস মিনিং অ্যান্ড লার্নিং দ্যাম, সেই শব্দগুলোর অর্থ লেখা এবং সেগুলো শেখা। লার্নিং ভার্বস মিনিং উইথ দেয়ার ফর্মস, ক্রিয়াপদের অর্থ এবং তাদের ফর্ম বা আকার শেখা। নোয়িং টেন্স, ক্রিয়াকাল জানা। নোয়িং সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, উদ্দেশ্য ও ক্রিয়া মিল জানা বা কর্তা ও ক্রিয়ার মধ্যে মিল যে এগ্রিমেন্ট সেটা জানা। লার্নিং টেক্সট মিনিং ভোকাবুলারি, পাঠ্যের অর্থ শেখা।
বা এখানে পাঠের অর্থ বোঝা, এগুলো এই যে ভোকাবুলারি হচ্ছে শব্দগণনা, যেটা এখানে ভোকাবুলারি শব্দের অর্থ নামে দিনে আসল কথা হচ্ছে কি সেই টেক্সটের মিনিং তোমাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তা না হলে আন্দাজে করতে হবে, হয়তো তখন দেখা যাবে কি 80-90 ভুল হয়ে যাচ্ছে। আর সেজন্য আমার পরামর্শ হচ্ছে কি এই ধরনের ওয়েতে করা, এ পথে বা এভাবে করলে আমার মনে হয় কি রাইট ফর্মস অফ ভার্ব এগুলো সহজে করা যাবে। দেখো এটা কি বক্সে দেয়া আছে, এন্টারটেইন, মেক, অর্ডার, ওয়ান্ট, নিড, উইশ, বিকাম, বি, এটা টেক হবে, টেক, টেক, অ্যারাইভ। তো এগুলো হচ্ছে ভার্ব, এগুলো সবগুলো ভার্ব দেয়া আছে বক্সের মধ্যে, এগুলোর কারেক্ট ফর্ম বসাতে হবে। আর এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে, তাই বলে যে আবার আসবে না এমন কোনো কথা নেই। এটা ঢাকা বোর্ড সহ অন্য বোর্ডের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যদিও মনে করা হয় যে বছর যেটা এসছে পরের বছর হয়তো সেটা আসবে না, আসতেও পারে নাও আসতে পারে, তবে অন্যান্য বোর্ডের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে কি করতে হবে, পড়তে হবে, এবং এখানের মধ্যে যে শব্দগুলো তোমার অজানা বা ভুলে গেছো সেগুলো আন্ডারলাইন করতে হবে। তো প্রথমে দেখো আমি পড়ছি, এ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জড টু সেলিব্রেট দ্য ডে when one was born. It dash a happy occasion. Recently it a tradition to organize a birthday party. For organizing such a party, one dash to spend both time and money. She starts dash preparation from some days ago. A birthday cake earlier. Then she invites her close friends and relatives. Usually, friends to miss such a party. On the appointed day, he puts on the best dress and eagerly waits for the invited guest to dash. After the arrival of the guest, she cuts the birthday cake by singing "Happy Birthday to you." Everybody dash him up. The guests are highly dashed with delicious foods and snacks. Sometimes there is arrangement for music with a view to dash the party more enjoyable. এটা পড়ার অর্থ কি, প্রথম দিকে এই টেক্সটটা পড়ার অর্থ হচ্ছে যে টেক্সটটা পড়ার পর প্রথমে তোমাকে ধারণা করতে হবে যে কোন এই টেক্সটের মর্মার্থ কি, এই টেক্সট দিয়ে কি বোঝানো হয়েছে, এবং এই যে খালি জায়গায় এখানে কি কি বসতে পারে এগুলো প্রথমে ধারণা করতে হবে, আর নতুন শব্দগুলোর অর্থ জানতে হবে। এখানে দেখো আমি কিছু শব্দ এখানে লিখে রেখেছি তোমাদের জন্য, যাদের কাছে এগুলো নতুন, যারা এগুলো জানো না তারা এগুলো লিখে নাও, আর যারা জানো তারা তো ভালোই, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো অ্যারেঞ্জ সাজানো, ওকেশন উৎসব, ট্র্যাডিশন ঐতিহ্য, স্প্যান্ড ব্যয় করা, সেলিব্রেট পালন করা, রিসেন্টলি সম্প্রতি, অর্গানাইজ সংগঠিত করা, প্রিপারেশন প্রস্তুতি। অর্থাৎ এই শব্দগুলোর অর্থ জানলে তোমার টেক্সটটা বুঝতে অনেক সুবিধা হয়। রিলেটিভস আত্মীয় স্বজন, ইউজুয়ালি সাধারণত, মিস করা, অ্যাপয়েন্টেড নিযুক্ত বা সুনির্দিষ্ট বা নির্দিষ্ট এরকম হতে পারে, ইগারলি আগ্রহের সাথে, অ্যারাইভেল আগমন, ডেলিশাস সুস্বাদু, অ্যারেঞ্জমেন্ট ব্যবস্থা। ওকে, এগুলো আমি মনে করলাম কি হয়তো তোমাদের মধ্যে কারো কারো অজানা বা নতুন, বা কারো কারো হয়তো জানা আছে কিন্তু ভুলে গেছো, এই মুহূর্তে জানা প্রয়োজন, সেজন্য এই শব্দগুলোর অর্থ এখানে আমি লিখে দিলাম, যাদের প্রয়োজন হবে তারা লিখে নিতে পারে। নেক্সট এখন দেখো আমাদের নিয়ম অনুযায়ী কি আসছে, প্রথমে আমি সেটা পড়লাম, তারপরে সেটার মিনিং জানার জন্য কি করলাম, আন্ডারলাইন করলাম, শব্দগুলোর অর্থ লিখলাম। এখন করার কথা হচ্ছে কি ক্রিয়াপদে
অর্থ এবং তাদের ফর্ম শিখা এবং ক্রিয়া, এই যে টেন্স জানা এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই দুটো একসাথে করা হবে। আগে এটা দেখো, এই যে ভার্বের ফর্ম গুলো কিভাবে লিখতে হচ্ছে। দেখো, আগে আমরা ভার্বের ফর্ম পড়ছিলাম কিরকম, বা তোমরা পড়েছিলে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এই পাস্ট এবং পাস্ট পার্টিসিপল এই তিনটা সাধারণত ভার্বের ফর্ম পড়েছিলে বা শিখেছে। কিন্তু বর্তমানে সাধারণত এইভাবে শেখানো হচ্ছে, বা এইভাবে শিখলে সবচেয়ে ভালো হয়। কারণ যখন তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বে, টেন্স পড়বে, তখন এই ফর্মগুলোর কথা সেখানে আসবে, উল্লেখ হবে। তখন হয়তো তুমি একটু বেকায়দা পড়ে যেতে পারো। যেমন হয়তো আছে এস বাই এস ফর্ম, এস বাই এস ফর্ম তুমি কি হবে সেটা বুঝতে পারবে না, বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম কি হবে সেটা বুঝতে পারবে না, অথবা ইনফিনিটিভ পড়লে এটা ফর্মটা কিরকম হবে সেটা হয়তো বুঝতে পারবে না। আর তাই আমি এখানে সবগুলো এখানে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের শিখতে কোনো অসুবিধা না হয় বা জানতে কোনো অসুবিধা না হয়। দেখো, এন্টারটেইন অর্থ হচ্ছে আপ্যায়ন করা। এর এস বাই এস ফর্ম কি হবে? এন্টারটেইনস, এন্টারটেইনড, এন্টারটেইনড, এন্টারটেইনিং, টু এন্টারটেইন। অর্থাৎ বিভিন্ন ফর্মে এটার যে আকারটা পরিবর্তন হয় সেটা আমি এখানে দেখালাম। এখানে তোমাকে খুব ভালো করে কিন্তু বানানটা খেয়াল রাখতে হবে, যেটাকে আমরা বলি স্পেলিং। কারণ স্পেলিং ভুল হলে এটার অর্থ পরিবর্তন হয়ে যায়, হয়তো কোনো অর্থই বোঝা যায় না। তখন যেটা তুমি কষ্ট করে লিখবে সেটাই ভুল হয়ে যাবে, কাটা যাবে, আর নাম্বার তুমি পাবে না। মেক, তৈরি করা, মেক্স, এস বাই এস ফর্ম। মেড, মেড, মেকিং, টু মেক। টু মেকটা দেখো ইনফিনিটিভ যেটা বলা হচ্ছে সেটা কি, টু এর পরে ভার্ব ওয়ান বসে, ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি? এটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? তারপর কি, টু এর পরে ভার্বের বেস ফর্ম। আর প্রেজেন্ট পার্টিসিপল বলতে কি বুঝায়? সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে তুমি হয়তো সংক্ষেপে লিখেও রাখতে পারো, ভার্ব প্লাস আইএনজি, এটা তুমি দিয়ে দিতে পারো। ভার্ব প্লাস আইএনজি ফর্ম, এটা তুমি দিয়ে দিতে পারো, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। ভার্বের সাথে আইএনজি ফর্মটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। ওকে, আচ্ছা, এটা লিখে দিই। এখন দেখো অর্ডার কি হবে? মেক হলো অর্ডার। অর্ডার মানে কি? আদেশ করা। অর্ডারস, অর্ডারড, অর্ডারড, অর্ডারিং, টু অর্ডার। ওয়ান্ট, চাওয়া, ওয়ান্টস, ওয়ান্টেড, ওয়ান্টেড, ওয়ান্টিং, টু ওয়ান্ট। নিড, দরকার হওয়া। নিডস, নিডেড, নিডেড, নিডিং, টু নিড। উইশ, ইচ্ছা করা। উইশেস, উইশড, উইশড, উইশিং, টু উইশ। বিকাম, হওয়া। বিকামস, বিকেম, বিকেম, এটা বিকাম হবে। বিকেম, বিকাম। বিকাম, বিকামিং, টু বিকাম। বি, হওয়া। ইজ, ওয়াজ, এখানে ওয়্যার আসবে। ওয়াজ অর্থাৎ প্রেয়ার হলে তখন সেখানে ওয়্যার হয়ে যাবে। ওয়্যার, বিন, বিং, টু। টেক, লওয়া, টেক্স, টু, টেকেন, টেকিং, টু টেক। অ্যারাইভ, পৌঁছানো। অ্যারাইভস, অ্যারাইভড, অ্যারাইভড, অ্যারাইভিং, এখানে অ্যারাইভিং হবে। অ্যারাইভিং, টু অ্যারাইভ। ওকে, গেল এটা। তাহলে আমাদের ভার্বের ফর্মটা জানা হলো, শেখা হলো। এখন কাজ হচ্ছে কি, টেন্স জানা এবং পাশাপাশি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানা। এবার দেখো, আমি এই যে উপরে যে টেক্সটটা ছিল, এই যে টেক্সটটা যে ছিল, এই টেক্সটটাকে আবার আমি এখানে নিয়ে এসেছি অর্থ দিয়ে বোঝানোর জন্য, যাতে করে বুঝতে পারো যে কোথায় কোন ভার্ব বসবে, কোন ফর্ম বসবে এবং কেমন করে বসবে, সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখ, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে, কারণ এখানে ভার্বের রুলস গুলো চলে আসবে, রাইট ফর্ম অফ ভার্বের রুলসও আসবে। A birthday party is arranged to celebrate the day when one was born. অর্থাৎ একজনের জন্মের দিন পালনের জন্য একটি জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। সাধারণত আমরা যদি বলি, যখন একটা মানুষ জন্মগ্রহণ করে তার ওই দিনটাকে
বরণ করার জন্য একটা বার্থডে পার্টি বা জন্মদিনের পার্টি আয়োজন করা হয়। ইট এ হ্যাপি অকেশন, এটি একটি আনন্দের উৎসব। তাহলে দেখো ইট আছে, এখানে একটা গ্যাপ আছে, তো এই যে এখানে গ্যাপ আছে, এখানে কি হবে, এটা হওয়া অর্থে ব্যবহার হবে। এটি হলো একটি আনন্দের উৎসব, এটি এখানে হলো হবে, এটি হলো। অর্থাৎ এটা তো আমরা লিখি না, কিন্তু আমাদেরকে ধরতে হয়, কারণ আমরা জানি কি প্রত্যেকটা সেন্টেন্সে একটা ভার্ব অবশ্যই থাকবে, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। কিন্তু এখানে দেখো কোন রকম ভার্বের উল্লেখ নেই। আবার এটা বলা হচ্ছে কি ভার্বের রাইট ফর্ম বসাতে হবে। সুতরাং যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে বোঝাচ্ছে ইজ অ্যারেঞ্জড, সুতরাং এখানে হওয়া অর্থে রাইট ফর্ম কি বসবে, এখানে সাবজেক্ট আছে ই, সুতরাং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাই হওয়া অর্থে এখানে কি বসবে, ইজ। ঠিক আছে, কেমন করে দেখো, এই যে বি, এই যে বি, বি ভার্বের ফর্মটা কি, এই যে এখানে ইজ, থার্ড পারসন, এটা কোথায় পাওয়া যাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাজ বাই এস ফর্মটা। ওকে, এরপর দেখো রিসেন্টলি ড্যাশ, রিসেন্টলি ইট এ ট্রেডিশন টু অর্গানাইজ এ পার্টি, সম্প্রতি জন্মদিন পালনের পার্টি আয়োজন করা একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। তাহলে ইট, এই যে পরিণত হয়েছে, পরিণত হওয়া, পরিণত হওয়া ইংরেজি কি, পরিণত হওয়া ইংরেজি আমরা জানি কি বলতো, বিকাম। তাহলে এখানে দেখো রিসেন্টলি আছে, রিসেন্টলি, তো রিসেন্টলি দিয়ে কি বোঝায়, সম্প্রতি। আর রিসেন্টলি যে লাইনের মধ্যে থাকবে সেটাকে আমরা কি বুঝবো, সেটা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সুতরাং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কি হবে, হ্যাভ হ্যাজ বসবে এবং ভার্বের আকার পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তাহলে এটা পরিণত হয়েছে, কি হবে, ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম। তাহলে এটা আন্ডারলাইন করে দিই, ইট হ্যাজ বিকাম, it has become a tradition to organize a birthday party. For organizing such a party, এই ধরনের পার্টির জন্য বা আয়োজনের জন্য, one dash to spend both time and money, একজনের সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন হয়। তাহলে কি প্রয়োজন হয়, একজনের সময় ও অর্থ ব্যয় করার প্রয়োজন হয়। তাহলে এখানে দেখো এখানে টু স্পেন্ড আছে, তাহলে প্রয়োজন হওয়া ইংরেজি কি, প্রয়োজন হওয়া মানে এখান থেকে বের করো, প্রয়োজন হওয়া কি বলছিলাম আমরা, দেখো নিড, দরকার হওয়া, এই নিড দরকার হওয়া। যেহেতু এটা ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং কি হবে, নিডস। তাহলে এখানে আমরা কি বসাবো, এখানে বসাবো নিডস। নিডস, ওয়ান needs to spend both time and money. She starts dash preparation from some days ago. কিছুদিন আগে থেকে সে প্রস্তুতি নিতে শুরু করে। তাহলে সে কি নিতে শুরু করে, প্রস্তুতি নিতে, নিতে। তাহলে এখানে দেখো হি স্টার্টস, শুরু করে, নিতে। তাহলে নেয়া ইংরেজি কি পড়েছিলাম, এখানে দেখো নেয়া ইংরেজি কি পড়েছি, টেক বা লওয়া। এখানে এবার দেখো এখানে আছে কি স্টার্টস, ভার্ব। তো এখানে ভার্ব আছে, এরপরও আরেকটা ভার্ব বসাতে হবে। তো আমরা জানি কি, আমরা জানি পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরবর্তী ভার্বের সাথে কি বসাতে হয়, আইএনজি যোগ করতে হয়। তাহলে এখানে কি হবে, টেকিং, টেকিং। তাহলে এটা আন্ডারলাইন করে দিই, টেকিং মানে হচ্ছে নাও, ঠিক আছে, টেকিং প্রিপারেশন ফ্রম সাম ডেজ অ্যাগো, কিছুদিন আগে থেকে তাকে প্রস্তুতি নিতে হয়। এ বার্থডে কেক ড্যাশ আর্লিয়ার, অর্থাৎ একটি জন্মদিনের কেক আগে অর্ডার করা হয়, আগে কি করা হয়, অর্ডার করা হয় বা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়। তাহলে এখানে অর্ডার করা হয়, যে কোনো কেউ অর্ডার করে, এখানে মূল পার্সন নেই, মূল সাবজেক্ট কি অনুপস্থিত, আর সেই কারণে এটা প্যাসিভ ফর্ম হবে। আর প্যাসিভ ফর্ম হলে এখানে কি হবে, এখানে হবে
তোমার সাবজেক্ট যেহেতু নেই, এই বার্থডে কেককে প্রিপেয়ারের সাবজেক্ট ধরে কি করতে হবে, এখানে ইজ অর্ডার প্যাসিভ ফর্ম করতে হবে। ইজ অর্ডার, ইজ অর্ডার, এ বার্থডে কেক ইজ অর্ডার আর্লিয়ার, একটি জন্মদিনের কেক আগে অর্ডার দেওয়া হয়। অর্থাৎ যে অর্ডার দেয় সে কিন্তু এখানে নেই, অর্থাৎ মূল ভাব অনুপস্থিত, আর সে কারণে এটা প্যাসিভ ফর্ম হবে। যেহেতু এখানে প্রিপেয়ারের সাবজেক্ট এ বার্থডে কেক আছে, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে। অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, এখানে ভার্বও থার্ড পারসন, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, আর সেই কারণে এখানেও ভার্বটা ইজ হয়েছে। দেন হি শি ইনভাইট হিজ আর ক্লোজ ফ্রেন্ড এন্ড রিলেটিভ, তারপর সে কি করে, তার ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়দের আমন্ত্রণ জানায়। ইউজুয়ালি ফ্রেন্ডস ড্যাশ টু মিস সাচ এ পার্টি, সাধারণত বন্ধুরা এই জাতীয় পার্টি মিস করতে চায় না। দেখো, মিস করতে চায় না, চায় না, তাহলে চাওয়া ইংরেজি কি পড়েছে এখানে, চাওয়া ইংরেজি দেখো ওয়ান্ট, চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট, তাহলে এখানে কি আসবে, ওয়ান্ট। এখন ওয়ান্ট যে আসবে, এখানে চিন্তা করে দেখো, ইউজুয়ালি সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আর এদিকে ফ্রেন্ডস আছে, সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার, সুতরাং এখানে কি হবে, এখানে হয়ে যাবে ডু নট ওয়ান্ট, ডু নট ওয়ান্ট, ডু নট ওয়ান্ট। ওকে, তাহলে এটাকে একটু আন্ডারলাইন করে দিই। Do not want to miss, do not want to miss such a party. On the appointed day, she puts on the best dress and eagerly waits for the invited guest to, অর্থাৎ নির্ধারিত দিনে সে সবচেয়ে সেরা পোশাক পরে এবং আমন্ত্রিত অতিথিদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে, অর্থাৎ তাদের আসার জন্য অধীর আগ্রহ, অতিথিদের জন্য, তারা আমন্ত্রিত ব্যক্তি আসার জন্য, তাদের আসার জন্য টু পৌঁছানো, তাদের পৌঁছানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তাহলে পৌঁছানো ইংরেজি কি এখানে হবে, এখানে পৌঁছানো ইংরেজি কি পড়েছি, এই অ্যারাইভ অর্থ পৌঁছানো, তাহলে এখানে কি হয়ে যাবে, এই জায়গায় হবে, যেহেতু এখানে দেখো টু আছে, টু আছে, আমরা জানি কি টু এর পরে কি ফর্ম বসে, দেখো টু এর পরে কি ফর্ম বসে, এই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, যেটাকে আমরা বলেছি ইনফিনিটিভ ফর্ম। সুতরাং এখানে কি হবে, ইনফিনিটিভ ফর্ম হবে টু অ্যারাইভ, টু অ্যারাইভ, পৌঁছানোর জন্য। এবার কি, আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্ট হি শি কাটস দ্য বার্থডে কেক, তারপর অতিথিদের আগমনের জন্য সে জন্মদিনের আগমনের পর সে জন্মদিনের কেক কাটে। বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ এভরিবডি ড্যাশ হিম, সবাই তাকে জন্মদিনের শুভেচ্ছা, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা গান গিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তাহলে সবাই জানায়, এই যে এভরিবডি, সবাই জানায়, এভরিবডি সবাই বললো, এখানে এভরি দিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায়, আর সেজন্য এই যে শুভেচ্ছা জানানো, কি শুভেচ্ছা জানানো হচ্ছে, দেখো শুভেচ্ছা জানানো, এই দেখো ইচ্ছা করা বা শুভেচ্ছা করা, এই এখানে ইচ্ছা করা বা শুভেচ্ছা জানানো, তাহলে এখানে কি হবে, এভরিবডি উইশেস, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উইশেস হি অর হার। এরপরে কি, দ্য গেস্ট আর হাইলি ড্যাশ উইথ ডেলিশিয়াস ফুড অ্যান্ড স্ন্যাক্স, অতিথিদের সুস্বাদু খাবার ও স্ন্যাক্স দিয়ে আপ্যায়ন করা হয়, আপ্যায়ন করা হয়। তাহলে আপ্যায়ন করা ইংরেজি আমরা কি পড়েছি এখানে, দেখো এই দেখো আপ্যায়ন করা ইংরেজি এন্টারটেইন, তাহলে এখানে কি হবে,
হাইলি, এখানে দেখো আর আছে, আপ্যায়ন করা হয়, প্যাসিভ ফর্ম আপ্যায়ন করা হয়, যিনি আপ্যায়ন করেন এখানে ওই যে মূল সাবজেক্ট অনুপস্থিত, আর সে কারণে এটা প্যাসিভ ফর্ম হচ্ছে। আর হইলে এখানে ভার্বের আকার কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সুতরাং এটা কি হবে, entertained, entertained, entertained with delicious food and snacks. Sometimes there is arrangement for music with a view to dance the party more enjoyable. পার্টিকে আরো আনন্দদায়ক করার জন্য মাঝে মধ্যে গানের ব্যবস্থা করা হয়। তো এখানে কি হবে, এই জায়গায় গানের ব্যবস্থা করা হয় না যে কি, অর্থাৎ পার্টিকে তৈরি করার জন্য, আরো আনন্দদায়ক করার জন্য। তো আনন্দদায়ক করার জন্য হলে এখানে কি হবে, মেক হবে। তো এখানে মেক হবে, আবার এখানে দেখো তো উইথ এ ভিউ টু আছে, একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। তো এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এই ফ্রেজটার কথা খুব বিশেষ করে মনে রাখো, তার কারণ এই ফ্রেজ তুমি যেখানে দেখবে সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবে। কারণ আমরা জানি কি প্রিপোজিশনাল ফ্রেজ থাকলে এই ধরনের তার ভার্বের সাথে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে কি, সবসময় প্রিপোজিশনাল ফ্রেজের সাথে কিন্তু আইএনজি যোগ হয় না। কিছু কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই ধরনের ভার্বাল ফ্রেজ, এগুলো খেয়াল রাখতে হবে। এগুলো কয়েকটা জিনিস আছে, সেগুলো মুখস্থ করলে হয়ে যাবে। দ্য পার্টি মোর এনজয়েবল, পার্টিকে আরো আনন্দদায়ক করার জন্য মাঝে মধ্যে গানের ব্যবস্থা করা হয়। ফিনিশড। এখন দেখো এই যে নাম্বার অনুযায়ী এখানে সবকিছু করে দেওয়া হয়েছে। এটা যে আমার মনে হয় তোমরা এখানে সেটা নিচে লিখে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে যারা শুধু আনসারটা চাইতো তাদের জন্য এখানে নিচে আনসারটাও দেয়া আছে, কোনো অসুবিধা নেই। যারা শুধু আনসারটা লিখে নিতে চাচ্ছে এখান থেকে আনসারটা লিখে নিতে পারো। আমার মনে হয় জিনিসটা তোমাদের ভালো করে বোঝা হয়ে গেছে। তবে যদি মনে করে কি ভার্বের ফর্ম বুঝতে তোমার কত কষ্ট হচ্ছে বা তুমি ভুলে যাচ্ছ, তাহলে আমি বলবো যে ভিডিওটা আবার প্রথম দিক থেকে আরেকবার দেখে নাও, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যদি ক্লিয়ার না হয়, যদি মনে করো কি তোমার কোথাও ভুল হচ্ছে বা কোথাও তুমি দ্বিধায় আছো, তাহলে সেটা তুমি আমাকে কমেন্ট করে জানাও, আমি তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।